প্রিয় ছাত্রছাত্রীরা, নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের লক্ষ্য করে বলছি, আজকের আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সর্বনাম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সর্বনাম চ্যাপ্টার তোমাদের সামনে এখন তুলে ধরব। তোমরা অবশ্যই যারা বইয়ের সাথে সম্পৃক্ত তারা লক্ষ্য করবে, তোমাদের পাঠ্য বইয়ের পরিচ্ছেদ 19 সর্বনাম নিয়ে আলোচনা করতে আছি। সর্বপ্রথম আমি আলোচনা করতে আছি সর্বনাম কাকে বলে। বিশেষ্য পরিবর্তে যে পদ ব্যবহার হয় তাকে সর্বনাম বলে। প্রিয় ছাত্রছাত্রীরা, বইটা সামনে রাখলে হয়তোবা ভালো হবে। অর্থাৎ বিশেষ্য পদের যে কাজ, সর্বনাম পদেরও সে কাজ। এই জন্যে আমি সর্বনামের ডিসক্রিপশনে আমি বলতে আছি, বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার হয় তাকে বলা হয় সর্বনাম পদ। তোমার পাঠ্য বইয়ের মধ্যে সর্বনাম পদের 9টা প্রকার দেওয়া আছে। তোমার বোর্ড পরীক্ষা এই 9টা প্রকার থেকে এমসিকিউ চলে আসবে। আমি সংজ্ঞাটা না বলে প্রথমত অঙ্কের মতোই বাংলা দ্বিতীয় পত্রটা তোমাকে বুঝাচ্ছি। আমি প্রথম প্রকার বুঝাতে যে এখানে তোমাদের বলছি তুমি, তোমরা, আমি, আমরা। আবারও একটু প্রিয় ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, তুমি, তোমরা, আমি, আমরা। এখানে যে আমি উদাহরণগুলো পেশ করেছি এটার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ এটা দ্বারা ব্যক্তি বর্গকে বোঝানো হয়েছে। তাই আমাদের সর্বনাম পদের একটা প্রকার আছে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম, এই ব্যক্তিবাচক সর্বনাম তোমার বুঝতে হলে তুমি প্রথমেই লক্ষ্য করবা, আমি দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়েছে, আমরা দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়েছে, তুমি দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়েছে, আপনি দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়েছে। বিধায় তোমার মেমোরিতে নিশ্চিতভাবে বুঝে নিবে যে এটা ব্যক্তিবাচক সর্বনাম। এখন আমি তোমাদের সামনে ব্যক্তিবাচক সর্বনামের সংজ্ঞাটা বলছি। যে সর্বনাম পদ দ্বারা ব্যক্তিকে বোঝানো হয় তাকে বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম। আমি দ্বারাও ব্যক্তি বোঝায়, তুমি দ্বারাও ব্যক্তি বোঝায়, আপনি দ্বারাও ব্যক্তি বোঝায়, আমরা দ্বারাও ব্যক্তি বোঝায়। এখন তোমার পরীক্ষায় যদি এভাবে থাকে আমি, আমরা কোন বাচক সর্বনাম, তুমি সুন্দরভাবে ডিপলি চিন্তা করবে যে আমি দ্বারা ব্যক্তি বোঝায়, আমরা দ্বারা ব্যক্তি বোঝায়, তুমি দ্বারা ব্যক্তি বোঝায়, বিদায় এটা ব্যক্তিবাচক সর্বনাম। কিন্তু তুমি যদি এভাবে মুখস্থ করো ব্যক্তিবাচক সর্বনামের সংজ্ঞা, তাহলে তোমার মনে থাকবে না। এরপরে আমি তোমাদেরকে বুঝাচ্ছি 2 নম্বর আত্মবাচক সর্বনাম। আমি উদাহরণ দিয়া বলি, স্বয়ং, নিজ এবং খোদ। স্বয়ং দ্বারাও নিজেকে বোঝায়, খোদ ফার্সি শব্দ, খোদ দ্বারাও নিজেকে বোঝায়, নিজ দ্বারাও নিজেকে বোঝায়। বিধায় এই 3টা শব্দ দ্বারা আমরা নিজেকে নিজেকেই বুঝি। বিধায় আমাদের একটা সর্বনাম আছে আত্মবাচক সর্বনাম। আত্ম মানে নিজ, যে সর্বনাম পদ দ্বারা
নিজেকে বোঝায় তাকে বলা হয় আত্মবাচক সর্বনাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকের হোয়াইট বোর্ড ব্যবহার না করার কারণ হলো তোমরা বইটা সামনে রাখবে, যেহেতু বই থেকেই প্রশ্ন আসে। তোমরা বইটার দিকে তাকাও, দেখো এখানে স্বয়ং মানে নিজ, খোদ ফার্সি শব্দ অর্থ নিজ, আর নিজ দ্বারাও নিজ বুঝায়, বিদায় এই তিনটা দ্বারা নিজেকে বুঝায়। তাহলে আমাদের একটা প্রকার আছে, তোমার পাঠ্য বইয়ের মধ্যে দেখবা আত্মবাচক সর্বনাম। যে সর্বনাম পদ দ্বারা নিজেকে বোঝানো হয় সেটা হলো আত্মবাচক সর্বনাম। এখন যদি তোমার পরীক্ষায় এ ধরনের প্রশ্ন থাকে, স্বয়ং আমি কাজটা করব, তাহলে তুমি মনে করবা স্বয়ং দ্বারা নিজ বোঝানো হয়েছে। অথবা যদি এ ধরনের প্রশ্ন থাকে, খোদ আমি কাজটা করব, তাহলে খোদ দ্বারা এখানে বোঝানো হবে নিজেকে। বিধায় আমরা দ্বিতীয় নাম্বার সর্বনামের প্রকারটা ভালো করে বুঝলাম। আত্মবাচক সর্বনাম, যে সর্বনাম পদ দ্বারা নিজেকে বোঝানো হয়, যে সর্বনাম পদ দ্বারা নিজেকে বোঝানো হয় সেটা আত্মবাচক সর্বনাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি হোয়াইট বোর্ড সামনে রেখে লেকচার দিলাম না, আজকে তোমাদের বইটা সামনে থাকবে, সেভাবে লেকচার দেওয়া হচ্ছে। এরপরে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে তৃতীয় নম্বর সর্বনামটা বুঝাচ্ছি, কিন্তু আমি প্রকারটা আগে বলবো না, তোমাকে অঙ্কের মতো বোঝাতে চাচ্ছি। এখানে দেখো এ আছে, এই আছে, এটা আছে, ইনি আছে, আবার বোঝো এ আছে, এ এ এ এই আছে, এই তারপর এটা আছে, ইনি আছে, ওই আছে, উনি আছে। অর্থাৎ আমাদের দূরের জিনিস, অথবা নিকটের জিনিস বুঝাতে হলে এই নির্দেশকগুলো ব্যবহার হয়। আবারও বুঝো, নিকট এবং দূর, নিকট এবং দূরের জন্য এই সর্বনামগুলো ব্যবহার হয়। একটা হলো এ, একটা হলো এই, একটা হলো এরা, একটা হলো ইনি, এবং দূরের জন্য ব্যবহার হয় ও, ওই, ওরা, উনি। আবারও বুঝো, আমাদের নির্দেশক সর্বনাম বলে একটা প্রকার আছে, এটা নিকট এবং দূরের জিনিসকে বোঝাবার জন্যে বলা হয়। যেমন যদি বলা হয় ওই তাল গাছটা, এখানে ওইটা দ্বারা দূর বোঝানো হয়েছে, এটা নির্দেশক সর্বনাম। যদি বলা হয় এ গাছটা মানে এটা নিকটে বোঝানো হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের তৃতীয় নম্বর আমি বুঝাচ্ছি নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনামটা ব্যবহার হয় সাধারণত নিকটে এবং দূরের জন্য। আরও মনে রাখবে, নির্দেশক সর্বনামটা সাধারণত ব্যবহার হয় দূরের এবং নিকটের জন্যে। অর্থাৎ একটু স্পষ্টভাবে ভালো করে মনে রাখবা, দূর নির্দেশক সর্বনামের অক্ষর তোমার বইতে দেওয়া আছে ও, ওই, ওরা, উনি, ও, ওই, ওরা, উনি। এবং নিকটের নির্দেশক এ, এই, এরা। তাহলে তোমাদের আর বুঝতে বাকি রয় নাই যে কাছের এবং দূরের জিনিস বোঝাবার জন্যে যে সর্বনামগুলো ব্যবহার হয় এটাকে বলা হয় নির্দেশক সর্বনাম। এখন আমি তোমার বোঝাবার জন্যে বলছি, তোমার পাঠ্য বইয়ের মধ্যে 9 প্রকারের আমি প্রথম বলেছি ব্যক্তিবাচক, তারপরে বলেছি আত্মবাচক, তারপরে বলেছি নির্দেশক সর্বনাম। তোমরা বইটা সামনে রেখে বুঝলে আমার মনে হয় ভালো হবে, এজন্যই আমি আজকের হোয়াইট বোর্ড ব্যবহার করিনি। এরপরে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি কয়েকটা উদাহরণ বলি, তাহলে বুঝবা। কেউ, কোথায়, কিছু, একজন। আবারও বোঝো, কেউ, কোথায়, কিছু, একজন। আমি এখানে যে উদাহরণগুলো দিয়েছি এটা দ্বারা কোনো নির্দিষ্ট কোনো কিছুকে বোঝানো হয় না। কেউ বলতে যে কেউ হতে পারে,
কোথায় বলতে যে কোনো স্পট হতে পারে, বিধায় আমাদের সর্বনামের মধ্যে আমাদের খেয়াল করতে হবে যে সর্বনামগুলো কোনো কিছুকে নির্দিষ্ট করা বোঝায় না, অনির্দিষ্ট করা বোঝায়, সেটা হলো অনির্দিষ্টবাচক সর্বনাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও একটু ভালো করে বুঝো, আমি তোমাদের কেউ বলছি, কেউ, কোথাও বলছি, কিছু বলছি, একজন বলছি। এই সর্বনামগুলো দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করা বোঝায় না, বিধায় যদি কোনো সর্বনাম তুমি দেখো ওটা দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করা বোঝায় না, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, তাহলে সেটা হবে অনির্দিষ্টবাচক সর্বনাম। অনির্দিষ্টবাচক সর্বনামের সংজ্ঞায় আমি, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সুন্দর করে বলছি যে সর্বনাম দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করা বোঝায় না, কেউ দ্বারা নির্দিষ্ট করা বোঝায় না, কোথায় দ্বারা নির্দিষ্ট করা বোঝায় না, কিছু দ্বারা নির্দিষ্ট করা বোঝায় না, বিধায় যদি এভাবে সর্বনাম তোমার পরীক্ষায় আসে, কেউ থাকে, কোথায় থাকে, কিছু থাকে, তাহলে তুমি নিশ্চিতভাবে ওখানে দাগ দেবা অনির্দিষ্টবাচক সর্বনাম, অনির্দিষ্টবাচক সর্বনাম। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমি যেটা তোমাদের বলছি প্রশ্নবাচক সর্বনাম, এটা সবচেয়ে সহজ, এটা ভালো করে বুঝবা। অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের মধ্যে যে কয়টা লেখা আছে আমি সেটাই বলি। কে আছে, কে, কে, তারপরে কারা আছে, কাকে আছে, কার আছে, কি আছে, কয় দিঘি কার, আবারও বুঝো, কে, কে, কারা আছে, কাকে আছে, কার আছে, কি আছে। আমি এখন যে সর্বনামগুলো বললাম এটা দ্বারা কোনো কিছুকে প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হয়, তুমি কে, তুমি কে, তুমি খাও কি, তুমি খাও কি। এরপরে যদি তোমাকে বলা হয় যে তুমি কার সাথে আছো, এরকম প্রশ্ন করালে তোমরা মনে করবা প্রশ্নবাচক সর্বনাম। প্রিয় ছাত্র ছাত্রীরা, আবারও বলছি, কি, কি একটা শব্দ আছে, কি, কি একটা শব্দ আছে, কারা একটা শব্দ আছে, কার একটা শব্দ আছে। এ ধরনের সর্বনাম যদি কোনো পদের সাথে থাকে তাহলে তোমরা দেখবা এটা দ্বারা প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হলেই সে সর্বনামটা প্রশ্নবাচক সর্বনাম। বিধায় আমি এই সর্বনামটার এখন সংজ্ঞাটা বলছি। প্রশ্নবাচক সর্বনাম, যে সর্বনাম পদ দ্বারা কোনো কিছুকে প্রশ্ন করা হয় তাকে বলা হয় প্রশ্নবাচক সর্বনাম। এরপরে সাপেক্ষবাচক সর্বনাম, সাপেক্ষ, সাপেক্ষবাচক সর্বনাম। তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা, সাপেক্ষ মানে অনুমান করা, সাপেক্ষ মানে অনুমান করা। এখানে সাপেক্ষ সর্বনাম বলতে বোঝায় এখানে পরস্পর দুইটা সর্বনাম থাকবে, পরস্পর দুইটা সর্বনাম থাকবে। অর্থাৎ দেখো, আবারও বোঝো, সাপেক্ষ মানে দুইটা সর্বনাম একটা অর্থ, দুইটা সর্বনাম একটা অর্থ। যেমন আমি বলছি যারা তারা, সর্বনাম দুইটা কিন্তু অর্থ কিন্তু একটা। তারপরে বলছি যে সে, সর্বনাম দুইটা কিন্তু অর্থ একটা। তারপরে দেখো, আবারও বলছি তোমাদেরকে এখানে যেমন তেমন, সর্বনাম দুইটা কিন্তু অর্থ একটা। তাহলে আমরা প্রিয় ছাত্রছাত্রীরা আবারও একটু বুঝো, আমাদের একসাথে দুইটা সর্বনাম যদি পরস্পর বসে, একসাথে দুইটা সর্বনাম যদি বসে এবং অর্থ যদি একটা হয়, সেটা হবে সাপেক্ষ সর্বনাম। আর সাপেক্ষ কথাই হলো অনুমান করা, মানে একটার সাথে আর একটা মিলে অনুমান করা, একটার সাথে একটা মিলে অনুমান করা। তাহলে আমরা জানলাম সাপেক্ষ সর্বনাম বলতে বোঝায় যে সর্বনাম পদ একই জায়গায় পরস্পর বসবে, একটি অপর উপর নির্ভরশীল, সেটা হলো সাপেক্ষ সর্বনাম। এরপরে তোমাদেরকে আর একটা বলছি আমি, পারস্পরিক সর্বনাম। এটা ভালো করে তোমরা জানো, পারস্পরিক সর্বনাম বলতে বোঝায় দুই পক্ষের সহযোগিতা নির্ভরতা বোঝাতে। আবার বোঝো, দুই পক্ষের সহযোগিতা নির্ভরতা বোঝাতে যে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন পরস্পর, দুইটা সর্বনাম, পরস্পর, পরস্পর। এরপরে দেখো আর একটা, দেখো নিজেরা, 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 নিজেরা। আবার বুঝো, তোমাদের কিছু সর্বনাম আছে পারস্পরিক সর্বনাম, অর্থাৎ পরস্পর নিজেরা নিজেরা, পরস্পর নিজেরা নিজেরা মানে
দুই পক্ষের সহযোগিতা ও নির্ভরতা বোঝাতে এই সর্বনাম ব্যবহার হয়। যেমন আমি তোমাদের আবারও বলছি, পরস্পর, পরস্পর দুইটা বুঝেছি, নিজেরা নিজেরা। তারপর দেখো নিজেরা নিজেরা, মিটমাট। এরপরে সাপেক্ষ, সাপেক্ষ সর্বনাম, তোমার বইতে লেখা আছে সকলবাচক সর্বনাম। সাপেক্ষ সর্বনাম কথাটার অর্থ হলো সকলবাচক, সকলবাচক অর্থ হলো মোটমাট বা সমগ্রভাবে। সাকল্যবাচক অর্থ হলো সমগ্রভাবে, মোটমাট বা সমুদায়। আবার বোঝো, সাকল্যবাচক কথাটির অর্থ হলো মোটমাট, সমগ্র অথবা সকলভাবে। অর্থাৎ কোনো কিছু যদি সমষ্টি বোঝায়, সমষ্টি, কোনো কিছু যদি একত্রিত বোঝায়, সেটা হবে সাকল্যবাচক। তোমার বইতে লেখা আছে সকলবাচক। আমি তোমার সংজ্ঞাটা আবারও বলছি, আবারও বোঝার আগে বলছি, যদি কোনো জিনিসের সমষ্টিগত একত্রিত অর্থ বোঝায়, সেটা সাকল্যবাচক অর্থ হবে। যেহেতু সাকল্য অর্থ হলো সমষ্টি, সাকল্য অর্থ হলো মোটমাট, অর্থাৎ সাকল্যবাচক সর্বনাম ব্যক্তি, বস্তু, ভাবের সমষ্টি বোঝায়। আবার বোঝো, সাকল্যবাচক সর্বনাম বলতে বোঝায় ব্যক্তি, বস্তু, ভাবের সমষ্টি বোঝায়। আরও প্রিয় ছাত্রছাত্রীদেরকে বোঝাবার জন্য বলছি, যেমন সকল গরু, এখানে সকল দ্বারা সমুদায় বোঝানো হয়েছে। সমুদায়, সমুদায় অর্থ মানে আমার কত টাকা ইনকাম হয়, এটা দ্বারা একত্রিত বোঝানো হয়েছে। এই জন্যে সাকল্যবাচক বা সকলবাচক কথাটার অর্থই হলো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, এর মধ্যে ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক ব্যবহার হয়। যেমন পরীক্ষা আসে সাকল্যবাচক সর্বনামের পদ কী কী? সকলে, সকল, সবার, সমস্ত, সব। আবার বোঝো, সকলে, সকলকে, সবার, সমস্ত, সব পদ। প্রিয় ছাত্রছাত্রীরা, আরেকটা সর্বনাম আছে অন্যবাচক সর্বনাম। অন্য, অন্য মানে অপার, অন্য মানে অপর। এখানে বোঝানো হয়েছে, এটা তোমরা সবাই বুঝো, যে সর্বনাম পদ দ্বারা নিজ ভিন্ন অন্য কোনো, নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝায়। যে সর্বনাম দ্বারা নিজ ভিন্ন অন্য কোনো জিনিসকে বোঝায় তাকে বলা হয় অন্যবাচক সর্বনাম। যেমন অন্যবাচক সর্বনামে আমরা ব্যবহার করি অন্য, অপার, পর, অমুক। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মনে হয় সর্বনাম চ্যাপ্টার অর্থাৎ পরিচ্ছেদ 19 আজকের হোয়াইট বোর্ড ব্যবহার না করলেও বুঝতে কষ্ট হবে না। এরপরে আমি তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনের ভিতরে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমি এখানে বলি, দাগ দিয়ে উত্তর বলি। এখানে লেখা আছে বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে? এখানে সর্বনাম আছে, বিশেষণ আছে, অনুসর্গ আছে, ক্রিয়া আছে। উত্তরটা হবে সর্বনাম। অবশ্যই তোমরা একটু ভাবলেই দেখবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন আছে, সর্বনাম কয়টি ভাগে ভাগ করা যায়? সর্বনাম কয়টি ভাগে ভাগ করা যায়? এখানে 5 আছে, 6 আছে, 9 আছে, 11 আছে। তোমার পাঠ্য বইয়ের এখানে অনুযায়ী এখানে 3 মানে 9 হবে। এবার দেখো নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? এখানে একজন আছে, উনি আছে, স্বয়ং আছে, আমি আছে। এখানে অবশ্যই তোমরা বুঝছো যে এখানে ব্যক্তিবাচক, আমি আগেই বলছি আমিটা হলো ব্যক্তিবাচক সর্বনাম। এরপরে একটা প্রশ্ন আছে, দেখো কর্তা নিজেই কাজটা করেছেন তা বুঝালে কোন সর্বনাম হয়? কর্তা আত্মবাচক সর্বনাম। আমি তোমাকে বলছি নিজের দ্বারা কোনো কাজটা বুঝালে সেটা আত্মবাচক হয়। এরপরে 5 নম্বর দেখো সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? এটা তোমাদের মনে হয় বুঝতে আর কষ্ট হয় না। অন্য আছে, এ আছে, যে সে আছে, পরস্পর আছে। সাপেক্ষ মানে পরস্পর, পরস্পর বসবে। সাপেক্ষ এখানে যে সে। এরপরে 6 নম্বর আছে নিজ ভিনে অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহার হয়? নিজ ভিন্ন। এইমাত্র তোমার 9 নম্বরে যেটা বললাম এটা অন্যবাচক। এরপরে সর্বশেষ 7 নম্বর, কোন সর্বনাম নৈকট্য ও দূরত্ব নির্দেশ করে? এটা নির্দেশক সর্বনাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের সর্বনাম বিষয়ে যে আলোচনাটা করলাম হয়তোবা তোমাদের বুঝতে কারো বাকি নেই।
তোমরা ভালো ছাত্র, ভালো করে বুঝবে। তোমরা যদি অনলাইন এবং অফলাইনে সিদ্দিকী স্যারের কাছে বাংলা পড়তে চাও, এসএসসি অথবা এইচএসসি, তাহলে আমার সিদ্দিকী স্যার বাংলায় এডুকেয়ার নামে একটা আমার পাতা আছে, ওখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি দিয়ে দিলাম, সিদ্দিকী স্যার 01926919621। আবারও কথাটা বলছি, তোমরা যদি অনলাইন এবং অফলাইন কোনোভাবে পড়তে চাও বাংলা, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ রাখবে। আমি নম্বরটা দিয়ে দিলাম 01926919621। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি এরকম পর্যায়ক্রমে তোমাদের সুন্দর করে হোয়াইট বোর্ডের মাধ্যমে মধ্যে মধ্যে এভাবে বোঝাবো। হয়তোবা তোমাদের বুঝতে কষ্ট হবে না, সর্বনাম কারো বুঝতে কষ্ট হয় না, এবং তোমরা বইটা সামনে নিয়ে আমার ভিডিওটা দেখবে। সবার প্রতি রইল আমার আন্তরিক স্নেহ সালাম। ভালো থাকো। একটা কথা মনে রাখবে, পরীক্ষায় ভালো রেজাল্টই তোমাকে সুন্দরভাবে জীবনযাপনের পথ সুগম করবে। বিধায় বাংলার দ্বিতীয় পত্রটা কিন্তু অত সহজ নয় এবং কঠিন। বুঝলে সহজ, না বুঝলে কিন্তু কঠিন। তোমরা আমার সাথে যোগাযোগ রাখবে। সবাই ভালো থাকো। সবাই এই কথাটা সবসময় খেয়াল রাখবে, বি অ্যাফ্রেড অফ আল্লাহ। আসসালামু আলাইকুম।